সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর প্রি ম্যাচ প্রেডিকশনাল শো নিয়ে। আজকে আমাদের সাথে একজন অতিথি আছে, জয় ঘোষ, যিনি গত পরশুদিন চ্যানেল 24-এ একটি ওয়ার্ল্ড কাপ বিষয়ে শো করে এখানে এসেছেন। আমরা খুব রিকোয়েস্টের মাধ্যমে তাকে এখানে নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, স্পোর্টস জোন লাইভ বিডি। যারা যারা আমাদেরকে ফলো করে থাকেন, তালিপুরের ফুটবল বিষয়ক যে কোনো কিছু ফলো করে থাকেন, তারা তাকে চিনবেন খুব স্বাভাবিকভাবে। আমাদের তালিপুর আগরি স্পোর্টিং ক্লাবের যে মেইন টিম আছে, সেখানে তিনি সেন্টার ব্যাকের দায়িত্বে আছেন, এবং ফুটবল বিষয়ক যে কোনো তথ্য আমরা আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করব। যাই হোক, কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন উদয় ভাই? ফুটবল শোতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজকের ম্যাচ হচ্ছে ব্রাজিল বনাম হাইতি। এই বিষয় নিয়ে আপনি কতটা এক্সাইটমেন্ট? আচ্ছা, যেহেতু ব্রাজিল প্রথম ম্যাচটা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তো অবশ্যই ব্রাজিলিয়ান ফ্যান যারা আছে তারা এই বিষয়ে অনেক এক্সাইটেড। আমরা যেহেতু আর্জেন্টাইন ফ্যান, ব্রাজিলের যেহেতু আমরা রাইভাল, তো আমরা ওইটা নিয়ে অনেকটা এক্সাইটেড বলতেই পারি। আজকের ম্যাচটা ব্রাজিলের একটা বাঁচা মরার লড়াই বলা যেতে পারে, কারণ আজকের ম্যাচটি যদি ব্রাজিল না জিততে পারে, এবং শুধু না জিততে হবে এমন বিষয় না, ব্রাজিল লেজেন্ড রোনালদো নাজারিও বলেছে ব্রাজিল আজকে ম্যাচটি শুধু জিততেই হবে না, বরং 4-5 গোলের ব্যবধানে জিততে হবে। কারণ ব্রাজিল কখনোই গ্রুপে 3 নাম্বার পজিশনে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে এই অবস্থা থেকে নকআউট স্টেজে যেতে পারে না। এটা তাদের ফুটবলিক ঐশ্বর্যের সাথে বেমানান। সেই হিসাবে ব্রাজিলেরকে অবশ্যই আজকের ম্যাচটি একটি বিশাল ব্যবধানে জিততে হবে। তবে সেই ক্ষেত্রে ব্রাজিলের স্কোরারদের একটা বড় দায়িত্ব নিতে হবে। কিন্তু ব্রাজিল টিমের স্কোরার কে, আপনি যদি আচ্ছা, আমরা প্রথম ম্যাচটা যদি ব্রাজিলের খেয়াল করি, কার্লো আনচেলত্তি তার বেস্ট 11-এ ইগার থিওগোকে নামিয়েছিল। তো আমরা দেখেছি ভিনিসিয়াস যখন ক্রস করে তখন ইগার থিওগো তার বেস্টটা দিতে পারেনি, এবং হাফ অফ দ্য গেম যদি আমরা দেখি সেখানে ইগার থিওগো তার বেস্টটা ডেলিভার করতে পারেনি। অন্যদিকে কার্লো আনচেলত্তি রাফিনাকেও যখন ট্রাই করে তখন সে তার বেস্টটা দিতে পারেনি। তো এই ম্যাচে হয়তো বা আমরা বেস্ট 11-এ হয়তো বা এনরিককে দেখতে পারি, বা কুনিয়াকেও আমরা দেখতে পারি। এখানে কালো আনচেলত্তি এখানে তাকে ট্রাই করতে পারে, বাট গোল যদি করতে হয় তাহলে মনে হয় ব্রাজিল কিছুটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স লাইক ভিনিসিয়াস, তারপর হচ্ছে আপনার ক্যাসিমিরো, রাফিনা, এরা হচ্ছে কিছু যদি দেখাতে পারে তাহলে মনে হয় ব্রাজিল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের মাধ্যমে ভালো কিছু করতে পারে। ব্রাজিল টিমের জন্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা খুবই দরকার মনে হয়, কারণ আমরা যদি নেইমারের ছন্দ আর ফুটবলের প্রেমে পড়ে থাকি, সেই হিসাব করতে গেলে নেইমার ইন্ডিভিজুয়ালি একা ব্রাজিলকে অনেকটা বছর ক্যারি করেছে। শুধু নেইমার না, আমরা যারা 2010 থেকে ব্রাজিলের ফুটবল খেলা ফলো করেছি, আমরা কাকা, রবিনহো, লুইস ফ্যাবিয়ানো, এছাড়া এরপরের থেকে অস্কার, ফ্রেড, বিভিন্ন রকমের প্লেয়ারকে দেখেছি যারা ব্রাজিল টিমকে একা ক্যারি করেছিল। কিন্তু সেই ছন্দবিহীন ফুটবল এই ব্রাজিলের কাছ থেকে আমরা যে দেখতে পাচ্ছি, এর একটা বিশেষ কারণ কি ব্রাজিলের বয়সের একটা ফ্যাক্টর আছে? আচ্ছা, ব্রাজিলের ফ্যাক্টর যেটা বলেন, আচ্ছা আপনি উদয় ভাই আপনাকে একটু বলি, নেইমার মনে হয় আমরা এই ম্যাচে নেইমারকে পাচ্ছি না। নেইমার গ্রুপ পর্বের কোনো একটি ম্যাচও খেলতে পারছে না। এখন ব্রাজিলের মেন প্রবলেম হচ্ছে কার্লো আনচেলত্তি কিন্তু তার ফ্রন্ট লাইনটা ভালো মতো সাজাতে পারছে না, বা সেটা ক্লিক করছে না। তো ব্রাজিলকে যদি ভালো করতে হয়, আমরা যেমন আগে দেখেছি আমাদের গ্রেট R9, তারপর রিভালডো, এক সময় নেইমার ডেলিভার করেছে। তো তাদের যদি উত্তরসূরি যদি ব্রাজিল খুঁজে না পায়, তাহলে মনে হয় না ব্রাজিল এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। অন্যদিকে যদি আমরা হাইতির কথা বলি, হাইতি কিন্তু 52 বছর পর এবার প্রথম বিশ্বকাপে খেলতেছে। আমরা যদি র্যাঙ্কিংয়ের কথা ভাবি, র্যাঙ্কিংও হাইতি থেকে ব্রাজিলের ডিফারেন্স অনেক, 85 সম্ভবত আছে হাইতি। তো আমরা যদি র্যাঙ্কিংয়ের কথা বলি, অনেকটা হাইতি পিছিয়ে থাকে। কিন্তু ম্যাচের কথা যদি বলি, ব্রাজিল কিন্তু এই ম্যাচে খুব প্রেসারে খেলবে, কারণ হচ্ছে তারা প্রথম ম্যাচ মরক্কোর সাথে ড্র করে এসেছে। এই ম্যাচটা যেমন হাইতিরও বাঁচা মরার লড়াই, ঠিক সেমনভাবে ব্রাজিলও বাঁচা মরা নয়। তো আমার মনে হয় এখানে ব্রাজিল তার সর্বোচ্চটা দিবে এবং ভালো কিছু করার ট্রাই করবে। আজকের ম্যাচটি কি আপনাকে 2022 সালে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচটির কথা মনে করিয়ে দিচ্ছে? আচ্ছা, হ্যাঁ, অনেকটা বলতে পারেন। কারণ হচ্ছে আর্জেন্টিনা যখন প্রথম ম্যাচটা খেলে সৌদির সাথে খেলে কিছুটা ব্যাকফুটে চলে গেছিল, এবং আপনি যদি বলেন মেক্সিকোর কথা, মেক্সিকোর সাথে আর্জেন্টিনা কিন্তু প্রেসারে ম্যাচটা খেলেছিল। হাফ টাইমের আগ পর্যন্ত আমরা গোল পাইনি। তো সেখানে মেসি হচ্ছে একটা একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের মাধ্যমে বক্স আউট অফ দ্য বক্সে একটা ভালো গোল করেছে। তো ব্রাজিলের যদি এরকম ভালো কিছু করতে হবে, লাইক ভিনিসিয়াস, রাফিনিয়া, এদের ভালো কিছু করতে হবে। মোট কথা, যদি এরা ভালো কিছু না করতে পারে, মনে হচ্ছে না ব্রাজিল ভালো কিছু করবে। কিন্তু মনে হচ্ছে এই ম্যাচটা ব্রাজিল প্রেসারে শুরু করতে যাচ্ছে।
আচ্ছা, আমি যদি আর একটু ক্লিয়ার করে বলি, ব্রাজিলের প্লেয়ারদের এভারেজ বয়স হচ্ছে 29 থেকে 30। নর্মালি ফুটবল প্লেয়ারদের এভারেজ বয়স যাদের 29 থেকে 30 হয়, এটা অনেকটা তাদের ফুটবল ক্যারিয়ারের ম্যাচিউর লেভেল। শেষ সময়ও বলা যেতে পারে। কারণ আপনি যখন ক্লাব ফুটবল খেলবেন তখন আপনারা দেখা যায় অনেকটা সময় একসাথে থাকা হচ্ছে, একটা নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি হয়। কিন্তু ওয়ার্ল্ড কাপে বা যে কোনো সময় আমরা যখন ন্যাশনাল ফুটবল টিমের খেলাগুলো দেখি, এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং এর সুযোগ পাচ্ছেন না। আপনারা হয়তো ম্যাচের আগে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ সুযোগ পেয়ে থাকে। এখানে টিম বন্ডিং এর একটা ব্যাপার আছে। আর সেকেন্ড, যখন আপনি ইয়াং প্লেয়ারদের থেকে সরে এসে কিছুটা ওল্ড এজ প্লেয়ারদেরকে দলে নিচ্ছেন, সেই ক্ষেত্রে টিমের কম্বিনেশন আর স্পিডি বল রিকভারি, এই ক্ষেত্রে কি টিমের একটু ভোগান্তির শিকার হতে হচ্ছে? হ্যাঁ, আমি মনে করি ব্রাজিলের ডিফেন্সিভ লাইন, যেমন তাদের ফুল ব্যাক হচ্ছে আজকে মেবি ডানিলোকে দিয়ে শুরু করাতে পারে, আর লেফট ব্যাক হচ্ছে ডাগলোস সান্তোস। এখন আপনারা যদি এই দুই ফুল ব্যাকের কথা চিন্তা করেন, ব্রাজিল কিন্তু তাদের ফুল ব্যাকে অনেকটাই পিছিয়ে। যেমন ডানিলোর অনেকটা বয়স হয়ে গেছে, আর ডগলাস সান্তো মানে মোট কথা অতটা ভালো করছে না যতটা করার কথা। ক্লাব লেভেল অতটা গেম টাইম পাচ্ছে না। ডানিলো সেম। আপনি যদি তাদের সেন্টার ব্যাক পেয়ারের কথা বলেন, মার্কিউনোস এবং গ্যাব্রিয়াল মাগালেস, তারা দুইজনে কিন্তু খুব ভালো এবং অভিজ্ঞ সেন্টার ব্যাক। এখন যদি ব্রাজিলের ভালো কিছু করতে হয়, এই দুই সেন্টার ব্যাক পেয়ারের উপরেই ভালো কিছু করতে হবে, নইলে ব্রাজিল মনে হয় থ্রু আউট অফ দ্য টুর্নামেন্ট ভালো কিছু করবে না বলে আমার মনে হচ্ছে। আর লাস্ট ম্যাচ মরক্কোর সাইবারি যে গোলটি দিয়েছিল, সেটি ব্রাজিলের সেন্টার ব্যাক ডুয়োর একটি ভুলের কারণে হয়েছিল। মার্কিউনাসকে অনেকটা উপরে উঠতে অবস্থায় দেখা গিয়েছে, সেখানে সাইবারি বলটি নিয়ে একটি গোলের ফ্রি স্পেসে ছিল। গোলের সহজ সুযোগকে কাজে লাগিয়েছে। এই ক্ষেত্রে ব্রাজিলের সেন্টার ব্যাক ডুয়োটা ফিজিক্যালি একটু স্ট্রং হলেও স্পিড কম হওয়াতে তাদের কি এটা ভোগান্তির কারণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই ভোগান্তির কারণ। আমরা যদি দেখি গ্যাব্রিয়াল মাগালেস এবং মার্কিউনোস, আগের যে কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ বা আগের যে বিশ্বকাপ বাছাই পর্ব যে ম্যাচগুলো ছিল, ওগুলো তো তারা কিন্তু রেগুলার শুরু করতে পারেনি একসাথে। লাস্ট কিছু ফ্রেন্ডলি ম্যাচেও কিন্তু গ্যাব্রিয়াল মাগালেস খেলতে পারেনি মার্কিউনোসের সাথে। আমরা যদি সেন্টার ব্যাক পেয়ারের কথা বলি, সেন্টার ব্যাক পেয়ার হচ্ছে, আমি যেহেতু একজন সেন্টার ব্যাক খেলি, তো দেখেছি যে তার সাথে যে পেয়ারটা থাকবে, তার সাথে মানে চোখ বন্ধ করে এরকম কম্বিনেশন থাকতে হবে যেন চোখ বন্ধ করে বিশ্বাস থাকতে হয়। কিন্তু তাদের মধ্যে মানে প্রথম ম্যাচটা যখন আমরা দেখেছি, তাদের মধ্যে সেই বোঝাপড়াটা আমরা আসলে সেরকম ভালো মতো দেখতে পারিনি। তো আশা করছি অ্যাজ এ আর্জেন্টিন ফ্যান, ব্রাজিল এরকম খেলুক, আমরাও এটা চাই না। একটা রাইভাল আসুক, আর্জেন্টিনা ব্রাজিল একটা সমসাময়িক একটা থাকুক, এটাই আমরা চাই। হোক সেমিফাইনালে দেখা। হ্যাঁ, এটাই আমরা চাই। যদি একটা ভালো ব্রাজিল পারফরমেন্স দিতে পারে, এবং সামনে যে ম্যাচ আছে হাইতির পরবর্তীতে, আশা করছি হাইতিকে ব্রাজিল টপকে যাবে, এবং স্কটল্যান্ডের সাথে যদি ভালো কিছু একটা ফলাফল করে, আশা করি আর্জেন্টিনা ব্রাজিল আমরা ম্যাচ দেখতে পাচ্ছি। হাইতির থেকেও কিছুটা কঠিন প্রতিপক্ষ হবে ব্রাজিলের জন্য। হ্যাঁ, এটা অবশ্যই। আর সেন্টার ব্যাক ডুয়োর কথা যে বলছিলাম, সেখানে গ্যাব্রিয়েল মাগালেস আর্সেনালে তার সেন্টার ব্যাক ডুও প্লেয়ার হিসেবে খেলে উইলিয়াম সালিবা, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার অফ দিস জেনারেশন। ফ্রান্সের হয়ে খেলছে। অপরদিকে মার্কিনোস পিএসজিতে যে সেন্টার ব্যাক ডুয়োর সঙ্গে প্লেয়ার হিসেবে খেলে, উনি হচ্ছে উইলিয়াম পাচো, ইকুয়েডরের সেন্টার ব্যাক। লাস্ট ম্যাচ আইভরি কোস্টের সঙ্গে ইকুয়েডর ম্যাচটি হেরে গিয়েছে, কিন্তু উইলিয়াম পাচোর পারফরমেন্স ছিল টপ নচ। এখানে একটি কমন বিষয় আছে, উইলিয়াম পাচো এবং উইলিয়াম সালিবা এই দুইজন প্লেয়ার খুবই স্পিডি। সেই ক্ষেত্রে মাগালেস এবং মার্কিনোস তাদের যে সেন্টার ব্যাক পেয়ার হিসেবে তারা যাদের সাথে খেলে, ওইখানে কি এইরকম একটা স্পিডি প্লেয়ারকে তারা মিস করছে? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা বললাম, আপনি যদি সেন্টার ব্যাক পেয়ারের কথা বলেন, একজন হচ্ছে বল প্লেইং সেন্টার ব্যাক থাকবে, আরেকজন হচ্ছে ডিফেন্সিভ মাইন্ডে, যেন ভালো কিছু করতে পারে। তো আপনি যেটা বললেন যে ওরা হচ্ছে যে স্পিডি একটু তুলনামূলক কম, আবার আপনি মার্কিউনোসের কথা যদি চিন্তা করেন, সে হচ্ছে একটু উপরে উঠে খেলতে পছন্দ করে, ঠিক আছে? তো এই দিকটা হচ্ছে ব্রাজিল মনে হচ্ছে একটু মিস করছে এই দিকটা। আর অন্যদিকে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস কিন্তু সেট পিসে খুব ভালো। এখন সেট পিসে যখন উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু সেন্টার ব্যাক জায়গাটা ফাঁকা হচ্ছে, তখন হচ্ছে প্রতিপক্ষ দল ভালো কিছু করলেও করতে পারে এই ফাঁকা স্পেস থেকে। ব্রাজিলের ব্যাকলাইন যদি আমি নাও ধরি, ব্রাজিলের মিডফিল্ড নিয়ে অনেক বড় একটা সংশয় রয়ে গিয়েছে, যেখানে ফ্যাবিনহো সৌদি প্রো লিগে খেলছে আল ইত্তিহাদের হয়ে। ক্যাসিমেরো তার লাইফের ক্যারিয়ারের শেষ সময়ে ইন্টার মায়ামিতে চলে গিয়েছে, লিওনেল মেসি যেখানে খেলছে। দুইজনের বয়স 33 এবং 34 আর্ধ।
ব্রুনো গুইমারেস, তিনি নিউক্যাসল ইউনাইটেডের ক্যাপ্টেন বর্তমান সময়। সেখানে তার বয়স কিছুটা কম অন্য দুইজনের তুলনায়। ব্রাজিল যেহেতু নাম্বার 10 পজিশন ইউজ করছে, সেই ক্ষেত্রে মিডফিল্ডার খেলতে হচ্ছে দুইজন প্লেয়ারকে। যখন ব্রুনো গুইমারেসের সঙ্গে আরো একজন প্লেয়ারকে পেয়ার হিসেবে খেলানো হয়, একজন 34 অথবা 35 বছর বয়সের খেলোয়াড়কে খেলানোটা কতটা বুদ্ধিমত্তার কাজ করছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আচ্ছা, আপনি যেটা বললেন ক্যাসেমিরো তার কিন্তু সোনালী যে সময়, সোনালী অতীত ফেলে এসেছে। রিয়াল মাদ্রিদে যতটুকু খেলেছিল, ম্যানচেস্টার ইউনাইটেড আমরা দেখতে পেরেছি। এই বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কাসেমিরো বলতে পারেন ভালো খারাপ দুটোই একসাথে তবে করেছে। বয়সের একটা ছাপ দেখা হ্যাঁ, দিয়েছে। প্রথম ম্যাচ যখন আমরা মরক্কোর সাথে দেখলাম, মরক্কোর সাথে কিন্তু ক্যাসেমিরো টোটালি আউট অফ প্লে হয়ে গেছিল। আপনি যখন মরক্কোর সঙ্গে শুধু ক্যাসেমিরো না, ব্রাজিল টিমকেই দেখা যায়নি অনেকটা আচ্ছা, সময়ের জন্য। সেটা অবশ্যই, কিন্তু মিডফিল্ডে যদি আপনি কাসেমিরোকে দেখেন, কাসেমিরো যখন ফার্স্ট ইয়েলো কনসিভ করলো তখন কিন্তু সে সেকেন্ড ফেভারিট হয়ে যায়। আর আপনি যখন মিডফিল্ডে কাসেমিরোর একজন প্লেয়ার যখন সেকেন্ড ফেভারিট হয়ে যাবে, তখন কিন্তু সে বল টাচ বা প্লেয়ারের ডিফেন্ড করতেও প্রবলেমে পড়বে। তো কার্লো আনচেলত্তি যখন হাফ টাইমের পরে হচ্ছে ফাবিনিওকে যখন মাঠে নামালো, তখন কিন্তু আমরা আশা করেছিলাম যে হয়তোবা ব্রাজিল মিডফিল্ডে ভালো কিছু করবে, কিন্তু ফাবিয়ানো কিন্তু ভালো কিছু ডেলিভার করতে পারেনি। অন্যদিকে আপনি যখন বললেন যে ব্রাজিল নাম্বার 10 পজিশনে খেলছে, নাম্বার 10 পজিশনে আমরা ব্রাজিলকে সচরাচর কাকে খেলতে দেখাই? নেইমারকে। কিন্তু এখানে কাকে দেখলেন? পাকুয়েতাকে। এখন নেইমার যে যতটুকু ডেলিভার করতে পারে ব্রাজিলের হয়ে, পাকুয়েতা কিন্তু সেভাবে পারবে না, বা আন্ডার পারফর্মিং বলা যায়। প্রথমার্ধে পাকুয়েতাকে এবং সেকেন্ড হাফে রাফিনহাকে দেখা গিয়েছে নাম্বার 10 সেটাই। পজিশনে। আর হচ্ছে রাফিনা, আরেকটা খারাপ কারণ হচ্ছে রাফিনা খারাপ করার কারণ হচ্ছে রাফিনাকে আপনি অনেকবার জায়গা সুইচ করতে দেখেছেন, কারণ আনচেলত্তি করেছে। তো এই জায়গাটা হচ্ছে রাফিনাকে যদি একটা ফিক্সড পজিশনে যদি দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় রাফিনা আরো ভালো করবে। আর পাকুয়েতার কথা যেটা বললাম, নেইমার যদি ব্যাক করে, তাহলে হয়তো বা ভালো করবে ব্রাজিল, কিন্তু ব্রাজিলের তো মানে টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে পাকুয়েতাকে এই ম্যাচে ভালো কিছু ডেলিভার করতে হবে এবং একটা ভালো গোল ব্যবধানে জিততে হবে। আচ্ছা, আর হাইতির কথা যদি বলি, হাইতি আগের ম্যাচটি স্কটল্যান্ডের সঙ্গে হেরে গিয়েছে 1-0 ব্যবধানে, যদিও ভালো পারফরমেন্স করেছে। পার্সোনালি আমি হাইতির খেলা তেমন একটা দেখিনি, তবে স্কটল্যান্ডের খেলা অনেকটা সময় দেখা হয়েছে, যেহেতু তারা ইউরো খেলেছে। সেই ক্ষেত্রে স্কটল্যান্ডের সঙ্গে 1-0 ব্যবধানে খেলা শেষ করাটা হাইতির জন্য ইটস এ গুড অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। ব্রাজিলের জন্য একটা যেমন থ্রেট, হাইতির জন্য একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আচ্ছা, আপনি যেটা দেখলেন, এবার কিন্তু বিশ্বকাপ হচ্ছে 48 দেশের। তো 48 দেশে যদি এখন আপনি যখন বিশ্বকাপ হবে, গ্রুপ কিন্তু থাকবে মানে 12টা গ্রুপ আমরা যতদূর জানি, এবং 12টা গ্রুপের হচ্ছে শুধু প্রথম এবং দ্বিতীয় টিম যাবে এরকম না, এবার কিন্তু থার্ড প্লেস হিসেবে একটা জায়গা পজিশন আছে। এখন থার্ড প্লেসে যদি যাবেন, তখন আপনার গোল ব্যবধান এবং আপনার হচ্ছে ড্র অথবা ম্যাচ উইনিং, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যেমন দেখলেন যে স্কটল্যান্ডের সাথে হাইতি 1-0 গোলে ড্র করেছে, আপনার হেরেছে, হ্যাঁ সরি 1-0 গোলে হেরেছে। তো হাইতি যখন 1-0 গোলে এই ম্যাচটা হারলো, যদি ব্রাজিল অথবা মরক্কোকে হাইতি যদি কোন এক ম্যাচে যদি আটকে দিতে পারে, তো হাইতির জন্য কিন্তু একটা চান্স ক্রিয়েট হয়ে যাবে। তো বলাই যেতে পারে যে হাইতি ওই টুর্নামেন্টে টিকে আছে এখনো ভালো মতো। হ্যাঁ, অবশ্যই যে কোনো টিমই এই টুর্নামেন্টে এখনো টিকে আছে, কারণ গ্রুপ পর্বের রাউন্ড 2 এর খেলা গতকালকে এবং আজকেই শুরু হয়েছে, আরো সময় লাগবে। আমি এখন যদি ব্রাজিল বনাম হাইতির হেড টু হেড নিয়ে কথা বলি, ব্রাজিল এবং হাইতি 4বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেটাতে ডমিনেট করে ব্রাজিল প্রত্যেকবার জিতেছে। জুন 2026-এ ব্রাজিল আর হাইতি গ্রুপ স্টেজে একটা মজার কথা বলি, ব্রাজিল এবং হাইতির লাস্ট ম্যাচ হয়েছিল কোপা আমেরিকা 2016-তে, এবং সেখানে সবচেয়ে মজার বিষয় 7-1 গোলেই কিন্তু জিতেছিল ব্রাজিল। 7-1-এর সেই মাটি খুঁড়ে কেঁচো তোলার মতো একটা অবস্থা। আসলে ব্রাজিলকে কেন যেন 7-1 ছাড়ছেই না। হ্যাঁ, যদি 2004 সালের আগস্ট মাসের কথা বলি, হাইতি 0 ব্রাজিল 6 ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। আর এপ্রিল 1974 সালে হাইতি 0 ব্রাজিল 4, এটাও একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম বিশ্বকাপও হাইতি তার 1974 সালে খেলেছিল, আরো 52 বছর আগে যেটা বলা যায়। তো হাইতির জন্য একটা অনেক বড় সুযোগ এবার ব্রাজিলকে ব্রাজিলের মতো একটা দলের সঙ্গে খেলতে পারাটাও হাইতির একটা সৌভাগ্য। অবশ্যই, কারণ ফুটবলের আতুর ঘর বলা হয় ব্রাজিলকে, বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের আতুর ঘর ব্রাজিল।
তারা 5 বার বিশ্বকাপ নিয়েছে, 3 বার জুলে ট্রফি, রিমো ট্রফি নেওয়ার কারণে তাদেরকে একবারের জন্য সেটি দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ অতএব বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল নিয়ে তেমন একটা কথা বলার নেই, সবসময়ের জন্য টপ ফেভারিট, কিন্তু হয়তো ছন্দ পতনের কারণে কিছুটা এলোমেলো অবস্থায় আছে। লাস্ট 2-3 বছরে যদি আমরা দেখি ব্রাজিল 4 থেকে 5টা কোচ চেঞ্জ করেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় ফুটবল টোটালি একটা প্রজেক্টের ব্যাপার। এখানে আপনি চাইলেই ক্লাব ফুটবলের মতো টাকা ইনভেস্ট করে যে কোনো কিছু চেঞ্জ করতে করতে পারবেন যাবে না। না। হুম। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, স্পেনকে আমরা 2009, 10, 12 এই 3টা সিজনে 3টা মেজর ডমিনেট করেছে আর কি ওই সময়টা। মেজর 3টা ট্রফি জিততে দেখেছি, যেটা ইন্টারন্যাশনালি ছিল। এরপরে স্পেনের কিছুটা ছন্দপতন দেখা গিয়েছে। আমি যদি ভুল না করি 24 সালে মেবি স্পেন আবার ইউরো জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে, 24 নাকি 25। আচ্ছা, ব্রাজিলের আর স্পেনের মধ্যে মনে হয় পার্থক্য আছে কিছু, যেমন বলা যায় স্পেন কিছুটা মানে পাসিং ফুটবল লাইক টিকি টাকা, যেটা আমরা দেখেছি লুই এনরিক বা আরো যারা কোচ ছিল তারা খেলেছে, ঠিক আছে, তারা হয়তো বা বল পজিশন রেখে হয়তো বা ফুটবল খেলে, তো তারা অনেক সময় তাদের এটা ক্লিক করে এবং অনেক সময় এটা ক্লিক করে না। না, আমি সেটা বলছিলাম না, আমি বলছিলাম ফুটবল একটা প্রজেক্ট। হ্যাঁ অবশ্যই প্রজেক্ট। স্পেন যেমন 2012 সালের পরে তেমন একটা ভালো করতে পারছিল না, প্রায় 10 থেকে 11 বছরে একটা প্রজেক্ট দাঁড় করাতে হয়েছে। হ্যাঁ। অপরদিকে এক্স্যাক্টলি জার্মানিকে যদি আপনি দেখে থাকেন, জার্মানি 2014 সালে লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারপরে তারা আউট এরপরে অফ প্লে তারা হয়ে গেছে। মেজর কোনো ট্রফি জিততে পারেনি। এই বছর জার্মানি খুবই অনবদ্যভাবে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। কুরাসাওকে 7-1 গোলের ব্যবধানে ম্যাচটি হারিয়ে তারা তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে। অতএব বলাই চলে বিশ্বকাপ জার্মানি হট ফেভারিট হয়ে এসেছে, তবে এর পেছনে তাদের একটা বিশাল প্রজেক্ট আছে। এখন ব্রাজিলের যদি ভালো কিছু করতে হয়, আপনি যেটা বললেন প্রজেক্ট, হ্যাঁ কার্লো আনচেলত্তিকে অবশ্যই টাইম দিতে হবে, যে কার্লো আনচেলত্তি এখন যে বয়সে আছে, আমার মনে হয় না তাকে 4 বছর টাইম দেওয়ার মতো অবস্থা আছে ব্রাজিলের। না, আমি সেই হিসাবে বলছি না, কার্লো আনচেলত্তি তার বয়সের হ্যাঁ সময় চলে এসেছে। কোচিং একটা ক্যারিয়ারের ব্যাপার আছে, তিনি অবশ্যই চাইবেন না সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ফুটবলের কোচিং সঙ্গে করে জড়িত থাকতে। হ্যাঁ অবশ্যই তার অবশ্যই। রিটায়ারমেন্টের একটা ব্যাপার আছে, একটা নিজের লাইফ আছে, পরিবার আছে, সবকিছুর ব্যাপারে দেখতে হবে। তিনি একজন মানুষ, রোবট নয় তো। হ্যাঁ এখানে ব্রাজিলের কোচ হিসাবে যদি কার্লো আনচেলত্তি এই বছর ব্রাজিল খারাপ কিছু করার কারণে আহ, তাকে ব্রাজিল টিম ছেড়ে দিতে হয়, হয়তো তারা মিউচুয়ালি সরে যাবে, তাহলে আপনি কাকে দেখতে পছন্দ করেন? হ্যাঁ আমি তো আমার রাইভাল টিম, আমি তো চাবো না যে ব্রাজিল ভালো কিছু চাক। এখন মার্কেটে কিছু কোচ আছে, যেমন হয়তো বা ব্রাজিল রিচ করতে পারবে না, গার্দিওলা আছে এখানে, তারপরে হচ্ছে হয়তো বা জিনেদিন জিদানও আছে ফাঁকা, যদি ব্রাজিল চায় এফোর্ট করতে যদি পারে তাহলে হয়তো বা। গার্দিওলা এবং জিনেদিন জিদান দুইজন তাদের ন্যাশনাল টিমের স্পেন এবং ফ্রান্সে অলরেডি আমরা যতদূর জানি, স্টার। যেমন দিদিয়ের দেশম গেলে হয়তো বা জিনেদিন জিদান, কিন্তু আপনি আমাকে যেহেতু বললেন যে আপনি কাকে দেখতে চাচ্ছেন, হয়তো বা এই দুজনের একজন দেখতে পারলে আমাকে ভালো লাগতো। ব্রাজিলেও কিন্তু যদি লেজেন্ডের কথা বলা হয়, পৃথিবীতে যদি আপনি সব দেশ মিলিয়ে কোনো লেজেন্ডের তালিকা তৈরি করেন, একদিকে সব দেশ মিলিয়ে রাখতে পারবেন, আরেকদিকে শুধু ব্রাজিল অবশ্যই। রাখতে পারবেন। সেক্ষেত্রে ব্রাজিলে কি এমন কোনো প্লেয়ারকে আপনি দেখছেন যাকে আপনার মনে হয় ব্রাজিলের কোচ হলে ব্রাজিল টিমটা আগামী 10 বছর পরে একটা প্রজেক্টের মতো করে দাঁড় করাতে পারতো? আচ্ছা, রিসেন্ট পাস্ট যদি আপনি দেখেন, ব্রাজিলের কিন্তু যারা আপনি লেজেন্ড যারা বললেন, তারা কিন্তু কোচিং ক্যারিয়ারে আপাতত নেই। হ্যাঁ আপনি যেটা বললেন ব্রাজিলে খুবই ভালো ভালো প্লেয়ার ছিলেন, রোনালদিনো বলেন, রোনাল্ডো নাজারিও বলেন, রিভালদো বলেন, বা আরো অনেকেই আছে, কিন্তু তারা কিন্তু কোচিং পেশার সাথেই না। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে যদি বলেন রোনালদিনোর খেলা দেখে, মানে আমি হয়তো বা পাইনি তারকে, ঠিক আছে, কিন্তু তার খেলা অনেক দেখা হয়েছে। যদি রোনালদিনহো যদি ব্রাজিলের কোচ হতো খুবই ভালো হতো আমার কাছে। রোনালদিনহো নিয়ে যদি বলেন, রোনালদিনহোর ম্যান ম্যানেজমেন্ট খুবই বাজে। রোনালদিনহো নিজের লাইফ কখনো কন্ট্রোল করতে পারে না। একটা টিম, ব্রাজিলিয়ানরা তো আসলে এরকমই টাইপের। আপনি যদি নেইমারের কথা বলেন, নেইমারও কিন্তু তার লাইফ ভালো মতো করতে পারেনি। সেটাই বলছি, এক্স্যাক্টলি আমার পয়েন্টটা এইটাই ছিল। একজন প্লেয়ার তখন একটা টিমকে কন্ট্রোল করতে পারবে যখন তার লাইফে একটা কমপ্লিট প্রসিডিউরের মাধ্যমে পার করছে, অথবা একটা কমপ্লিট ভিশনের মাধ্যমে তার লাইফ পার করতে। সেই জন্যই বললাম ব্রাজিলের ড্রেসিং রুম আসলে আসলে কন্ট্রোল করা কিন্তু মুখের কথা না, কারণ ব্রাজিলে দেখবেন আপনি রিয়াল মাদ্রিদের প্লেয়ার আছে, সিলভাকে দ্বারা কি সম্ভব না? থিয়াগো সিলভা হচ্ছে এখনো তো অবসরে যায়নি,
Thiago আপনি Silva- নেক্সট এখন Thiago Silva অবসরে চলে গিয়েছে। না, এখন পর্যন্ত হচ্ছে তো ক্লাব ফুটবল খেলছে, যাই হোক। না না, উনি ফ্লামিঙ্গোতে লাস্ট তার আচ্ছা, খেলা খেলেছে কমপ্লিট এবং করে ফেলেছে, অবসর যাই হোক। চলে গিয়েছে। আচ্ছা, যাই হোক। তবে কোচিং ক্যারিয়ারে এখনো তার কোনো পদচিহ্ন দেখা যায়নি। তবে আমি পার্সোনালি যদি ব্রাজিল টিমের লেজেন্ডের রিসেন্ট টাইমে ব্রাজিলের লেজেন্ডদের কথা বলি, আমি থিয়াগো সিলভাকে খুবই উঁচু অবস্থানে হাইলি admire রেটেড করতে করি। পারেন। কারণ আমি খুব কম প্লেয়ারকে দেখেছি ব্রাজিল টিমে যারা নিজেদের ক্যারিয়ার এত উচ্চ পর্যায়ে অবস্থায় রেখে অবসর নিতে পেরেছে। আরেকটা কথা হচ্ছে কি, থিয়াগো সিলভা কিন্তু সমসাময়িক যে প্লেয়ার যারা ব্রাজিলে খেলছে তাদের সাথে, এখন আপনার সাথে যখন আমি একসাথে ফুটবল খেলবো, আমি একসাথে বলছিলাম ড্রেসিং রুম, আগামী 10 বছর হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ড্রেসিং রুম যখন শেয়ার করবো একসাথে, কিন্তু যখন আবার আপনি আমার কোচ হয়ে আসবেন, আমি কিন্তু আপনার কমান্ডটা নিতে চাবো না। আপনার কথা ঠিক আছে, 10 বছর 15 বছর পর হয়তো বা থিয়াগো সিলভা আসতে পারে, যদি আসে হ্যাঁ ব্রাজিলের জন্য ভালো হবে। যাই হোক, আজকে আরো কিছু ম্যাচ আছে, আমরা সেগুলো নিয়েও পরবর্তীতে কথা বলবো। আহ, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সব রকমের আলোচনামূলক ভিডিও Prediction এবং দিতাম। প্রেডিকশনাল ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, স্পোর্টস জোন লাইভ বিডি। আচ্ছা, চলে আসি, আমরা ভিডিওটি শেষ করব আমাদের আজকের ব্রাজিল বনাম হাইতির ম্যাচের প্রেডিকশন দিয়ে। আপনি শুরু করেন। ফার্স্টে ব্রাজিল এবং হাইতি ম্যাচে কয় গোল হতে পারে? আচ্ছা, আজ আমি যদি বলি, আমাদের প্রেডিকশন আসলে খুবই খারাপ, মানে যেটা বলি হয়তো বা তার উল্টাটা হয়। আজকে হয়তো বা আমরা দেখতে পারবো ব্রাজিল 4 হাইতি 1। আমি আপনার সঙ্গে একমত, ব্রাজিল হয়তো হাইতিকে 4 গোল দিবে। আমি নিজের থেকে চাচ্ছি ব্রাজিল বড় ব্যবধানে জিতুক। হাইতি হয়তো আজকে ব্রাজিলকে তেমন ভাবে কোনো গোল দিতে পারবে না। 3-0। চলে যাচ্ছি, আমাদের শো এখানেই শেষ করব। ধন্যবাদ আপনাকে আমাদের শোতে জয়েন করার জন্য। ধন্যবাদ আমরা আপনাকেও। পরবর্তীতে আরো কিছু শোতে জয়েন করব, দেখা হবে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর চোখ রাখুন স্পোর্টস জোন লাইভ ভিডিওতে।